আজকের প্রসঙ্গ আবার অর্থনীতি। IMF এর টিম ফিরে গেছে 16 তারিখে সেই প্রসঙ্গে। কিন্তু আমার একটা দুঃখ হলো যে যখনই অর্থনীতির প্রসঙ্গ আসে তখনই দর্শক কমে যায়। দর্শকদের এই অ্যাটিটিউড রেখে দর্শকরা, শ্রোতারা কখনোই ভালো রাজনীতি বোঝা, ন্যূনতম কিছু রাজনৈতিক জ্ঞানগম্যি থাকা একটা শ্রোতা হতে পারবে না। আর এটা যত এরকম হবে ততই আমাদের শাসকেরা তার সুবিধা নেবে। এবং অন্য দিক থেকে দেখেন, আমার দিক থেকে আমারও তো একটা উৎসাহ পেতে লাগে। মানুষের দেখে না, কম দেখে। আমার কি উৎসাহ থাকবে? আরো আছে। হাসিনা পড়লো কেন? ক্ষমতাচ্যুত হয়ে গেল কেন? অনেকে বললো এই আন্দোলন করছে, সে আন্দোলন করেছে, এভাবে করেছে, বেসরকারি ইউনিভার্সিটির আন্দোলনে বেশি ভূমিকা ছিল। নানা যুক্তি দেবেন আপনারা, কিন্তু আপনারা কেউই জানেন নাই এখন পর্যন্ত হাসিনা পড়ে গেছে এই অর্থনীতির জন্য। মূল আকামটা করছিল 2022 সালে তেলের দাম বাড়ায় দিয়েছিল প্রায় 1.5 গুণ। মানে আগে যদি 100 টাকা তেল থাকে সে 150 টাকা বাড়াইছিল। আর এটার ইম্প্যাক্টে যে চোর গুলো টাকা চুরি করে ব্যাংক ফাঁকা করে দিয়েছিল। তাহলে প্রথম ঘটনা হলো তেল দাম বাড়ানো, 2 হলো ব্যাংক ফাঁকা হওয়া। এই দুইটার চাপেই পুরো অর্থনীতিটা দেবে গেছিল। এটা অনেকবার বলছি আপনাদেরকে আমি। তেলের দাম বাড়ায় দিলে আসলে কি হয়? আমাদের অর্থনীতিতে সবচেয়ে বড় এনিমি হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে হলো জিনিসের দাম বেড়ে গেছে, টাকার দাম কমে গেছে। আগে 8 টাকা দিয়ে যতটুকু চাল পেতেন এখন তার অর্ধেকটা পান। এটার নামে এখন আপনি বেতন বাড়ালেও তো লাভ হবে না। এটা কাউকে বোঝানো যায় না। তেলের দাম বাড়ালে ইম্প্যাক্ট কি হয়? এই যে সবাই উৎপত্তি থাকে জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য। এইবার ওই তেলের দাম বাড়ছে ওটাকে একটা অজুহাত করে সবাই জিনিসপত্রের দাম বাড়াইতে থাকে। সবাই, যত প্রডিউসার আছে, যত ধরনের, একদম চক্রের মতন বাড়াতে থাকে। সরাসরি এটা মুদ্রাস্ফীতি হয়ে যায়। অথচ তখনও 1.5 গুণ দাম বাড়ানোটার দরকার ছিল না। একবারে বাড়ায়নি, সরকার আরামে চালানো যাবে। এই যে গাধা, এই যে কাইকৌস, এই যে এখন উল্টা হাসিনার পক্ষে সবাই গাইতেছে, হাসিনাকে 18 ডিরেকশনটা করে খুব দুঃখ পাইছিল। কোন এ আর এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিলে এই তেল দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর হাসিনা জানে না যে উনি চোরের উপরে দাঁড়ায় আছেন। উনি তো ইচ্ছা করে রাষ্ট্র টাকা ভান্ডার খুলে দিয়ে এগুলো চুরি করতে দিচ্ছেন। কারণ উনার ধারণা চুরি করতে না দিলে এই চোরেরা আপনার সাথে থাকবে কেন? কেউই থাকবে না। তা আপনি চুরি করতে দিচ্ছিলেন। এই চোররা কোথায় নিয়ে যাবে আপনাকে? খেয়াল করেন নাই। পরে 24 সাল আস্তে আস্তে আপনি শেষ। আর কত সহ্য করবে আমাদের অর্থনীতি এই ধাক্কা? আরেকটা কথা আছে, যেমন ধরেন জিডিপি, যদি বলে জিডিপি আর কি জানি একটা করলো, বুঝি না তো। আচ্ছা, এত কঠিন কিছু না তো। জিডিপি মানে হলো গত বছর আপনি আপনার জমিতে যত প্রোডাকশন করেছিলেন, প্রোডাকশন মানে ধান ফলাইছিলেন, বেতনের জিনিসপত্র যা আপনি উৎপাদন করছিলেন, তার তুলনায় এবছর কি বাড়ছে না কমছে? এটাই জিডিপি। তাহলে গ্রস, জিডিপি, জিটা হলো গ্রস। গ্রস মানে মোটের উপরে, মোটা দাগে টোটাল যে প্রোডাকশন হয়েছে এক বছরের তুলনায় এই বছরের প্রোডাকশন, সেই প্রোডাকশনটা কি আগের তুলনায় বাড়ছে? এইটা মাপছি আমরা। এটা মেপে কি হবে? তাহলে বোঝা যাবে যে আমাদের অর্থনীতি কি বাড়ছে না কমছে। এর উপরে আছে আমাদের এই বামপন্থীদের, নিজেরা বুঝে না কিছু। তাদের না বুঝার কথা কিন্তু বাতচিত বন্ধ নাই, সেগুলোর উপর দিয়ে তাদের এই আরেকটা চাপা। হ্যাঁ, জিডিপি দিয়ে কি হয়? আপনারা সেটা না, এমনি তো জিডিপি বুঝতে চান না, তারপর জিডিপি শুনলে কি হয় এ বলে দিচ্ছে, তাহলে তো আপনারা আগে শুনবেন না। জিডিপি কথার সোজা অর্থ যেটা বললাম তাই। তারপরে এই যে এখন গায়েন আওয়ামী লীগের দলের নাম লেখালো এখন এই প্রথম প্রকাশ্যে, এই হলো স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে ছিল। হাসিনার স্ট্যাটিস্টিক্যাল 9/6 করা, ভুয়া ইনফরমেশন দেখানো, এর কাজের উস্তাদ ছিল এই মহিলা। এখন কোথায়, কোন দুঃখে যাব আমি, কার কাছে এই দুঃখের কথা বলবো? কেউই এই কথাগুলো শুনতে চায় না। তবুও আবার এটাই করছি আমি। IMF এর টিম আসছিল
বাংলাদেশে তারা সফর করে গেছে 12 থেকে 16 জুলাই এই মাসের। আসার আগেই তারা পরিষ্কার করে দিয়েছে আমরা ঋণ দিতে আসিনি। আমরা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে খারাপ, যে দুর্দশা আছে, এ সম্পর্কে এখান থেকে বেরোবার জন্য এই সরকার কি পরিকল্পনা নিচ্ছে সেগুলোর উপর আস্থা রাখা যায়, কি নিয়েছে সেটা বোঝার জন্য আমরা আসছি। পরিষ্কার করে বলে দিয়েছিলেন। যাওয়ার পরে কেউ যে খুব একটা রিপোর্ট লিখেছে ঘটে নাই। টিবিএস ইউজুয়ালি করে, তারা দিয়েছে, আর ইত্তেফাক একটা রিপোর্ট দিয়েছে। ইত্তেফাক রিপোর্ট দিয়েছে আর যে তারেক সাহেবের সরকার ডুবত আছে এটা দেখালে তার লাভ হবে, সে কিন্তু এখন ক্রমশ কাঁচা খুলে হাসিনার পক্ষে দাঁড়াই যাচ্ছে। দুঃখের আর একটা বিষয় যে তারেক যে এটা দেখতেছে না, স্বাধীন রাখতেছে সবগুলাকে। প্রথম কথা হলো যে টিমটা আসছিল আইএমএফ এর, তার একটা ভালো দিক হলো এটা কোনো রিজিওনাল টিম না, রিজিয়ন টিম হলে অসুবিধা কি, রিজিয়ন টিম হলে ওটার ভিতরে থাকতো এটা ইন্ডিয়ান। কারণ রিজিওনাল অফিসে, এশিয়ান অফিসে মানে এগুলো সব ইন্ডিয়ানরা দখল করে বসে আছে, শয়তানি করতো। যার নেতৃত্বে আসছে তার নাম হলো ইভো কুজনার, বুঝতে পারতেছেন ইন্ডিয়ান নাম না অন্তত। এনিওয়ে, তার নেতৃত্বে একটা দল আসছিল 12 থেকে 16 তারিখ পর্যন্ত। তাদের বক্তব্য যেটা পত্রিকায় ছাপা হয়েছে, দুটো পত্রিকার হেডলাইন হলো যদি সংস্কার করতে না পারে বা না চায় বাংলাদেশ, তাহলে জিডিপি 3% হয়ে যাবে। সংস্কার না করতে চাইলে 5 বছর পরে, বছরখানেক পরে এটা 3.5% হয়ে যাবে। আর যদি একেবারেই গাফিলতি করে তাহলে এটা 3%-এর নিচে চলে যেতে পারে। 3% মানে আগে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি আমি, যে পশ্চিমা দেশে 1 থেকে 2% জিডিপি হলেও ওরা মনে করে অনেক হচ্ছে, কারণ ওদের ওখানে পুঁজি বিনিয়োগ হতে হতে বাজার আর নাই, বাজার শুকনা হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। আর আমাদের এখানে সব শোষণ করে নিয়ে গেছে তারা, আমাদের যা অর্থনীতি, যার সারপ্লাস তৈরি করেছে, বাড়তি মূল্য তৈরি করেছে, সব ওরা নিয়ে গেছিল, নিয়ে গিয়ে নিজেরাই স্যাচুরেটেড হইয়া এখন এই অবস্থা হয়েছে। আর আমাদের এখানে এই জন্য ধরা হয় 5%-এর উপর না হলে, আমাদের মতন গরিব দেশ 5%-এর উপরে না হলে এটা কোনো উন্নতি হয় নাই। আর একটু আগে আপনাদেরকে জিডিপি সম্পর্কে পরিষ্কার করেছি ধারণাটা, যে আগের বছরে যতটা উৎপাদন হয়েছিল তার থেকে 5% অন্তত বাড়ছে কিনা উৎপাদন। যদি না হয় তাহলে আপনার অর্থনীতি স্লথ হচ্ছে, এটা ঝিমায় পড়তেছে, এটা ডুবে যাবে। মানে জিডিপি বোঝাটা এত কঠিন কিছু না। তাহলে জিডিপি দিয়ে অর্থনীতি ভালো না মন্দ তা একটা বোঝার ক্রাইটেরিয়া, একটা চিহ্ন, তাহলে এটা দিয়ে বোঝা যাবে। এবার আসেন, পরিষ্কার করে বলতেছে রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাত, পরিষ্কার করে শুনেন, রাজস্ব সংগ্রহ জোরদার, আর্থিক খাতে তৈরি ও ব্যাংকের খাতে দুর্বলতাগুলো কাটিয়ে সুনির্দিষ্ট সংস্কারের অনুপস্থিতি আছে বাংলাদেশ। এগুলো যদি হাত দেওয়া না হয়, সংস্কারের কাজে যদি না চোখ রাখা হয়, উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা 2026-27 মানে 1 বছর, আমাদের এই যে জুলাই থেকে বাজেট শুরু হচ্ছে, বাজেট ইয়ার বলে জুলাই থেকে পরের বছরের 27 সালের জুনের 30শে জুন পর্যন্ত, এই সময়ের ভিতরে আমাদের প্রবৃদ্ধি নেমে চলে যাবে 3.5%, মানে জিডিপি চলে যাবে 3.5%। আর মধ্যমেয়াদ মানে মানে এই যে বছরটা দিলাম তার 6 মাস পালানোর পরে আমরা 3% দেখতে পাবো, এটা আরো ভয়ঙ্কর। 6 মাস মানে ডিসেম্বরের শেষে, যখন জানুয়ারি শুরু, 1 জানুয়ারি শুরু হবে, তখন এটা 3% হয়ে যাবে। ফলে বুঝতেই পারতেছে, এটা মানে হলো আপনার কাজ সৃষ্টি তো দূরের কথা, আগে যতজনের কাজ ছিল সেইটাও রক্ষা করতে পারিনি। এটা কমে যাওয়ার মানে এই যে বললাম, হাসিনার যখন এই অবস্থা তৈরি হয়েছিল ও তো জানে, ও তখন ডাইনে বাঁয়ে ল্যাং মারতে গিয়ে বাকিটা শেষ করছে। প্রথমে ভাবছিল যে আচ্ছা আমি আবার জঙ্গিবাদের আলাপ তুলে কোটার আলাপ তুলি, মুক্তিযোদ্ধা আর রাজাকার এর আলাপ তুলি, তাইলে কি হবে, আর রাজাকার নাম দিয়ে আমি এবার পিটাবো, যে আমার বিরোধিতা করবে, আমি তো এখন অর্থনীতি চালাতে পারবো না, চালাতে না পারলে আমি যে
আমার বিরুদ্ধে তো লোক দাঁড়ায় যাবে, রাস্তা নামবে, রাস্তা নামলে ওদেরকে আমি পিটাবো রাজাকরা বলে। এই জন্য কোটার আন্দোলন দিয়ে উনি শেষ করছিলেন। মানে উনি কিন্তু নিজে ডেকে নিয়ে আসতেছেন নিজের বিপদের জিনিসটা। কেন? উনি জানেন ওনার অর্থনীতিটা খারাপ, এটা চলবে না, মানুষ রাস্তা নামবে, বিক্ষুব্ধ হবে। তাহলে কি থেকে কি হচ্ছে খেয়াল করেন, দেখে মনে হচ্ছে যে আপনার আমার মতো রাস্তা আন্দোলন করে সরকার ফলাইছে না। তা হাসিনা এরকম ফেরোসিয়াস হয়ে গেল কেন? রাজাকার নিয়ে তর্ক কেন তুললো উনি? তুললো এই জন্য যে আগে উনি গ্রাউন্ড প্রিপেয়ার করতেছেন যে কি বলে আমাদেরকে মারবে, রাস্তা নামলেই মারবে। মারবে এই জন্য যে তোমরা রাজাকারের বাচ্চা। এই জন্য এই বয়ানটা আগে হাজির করছিলেন। বয়ানটা হাজির করছিলেন কেন? কারণ উনি জানেন যে চীন থেকে উনি ফিরে আসছেন টাকা ছাড়া, কোনো টাকা পয়সা দেয় নাই ওরা, কেবলমাত্র ইন্ডিয়ানরা রাজি হয়েছে ওকে আশ্রয় দিবে বলে। তাও বিনিময়ে লেখায় নিছে তিস্তা প্রকল্প ওদেরকে দিতে হবে, মোংলা পোর্ট ওদেরকে দিতে হবে, এরকম যা খুশি যা আছে সব লেখায় নিছে। আর এটা দিয়ে সে কেবলমাত্র নিজের আশ্রয়স্থলটা তৈরি করেছিল। তাহলে দেখেন ওনার সরকার যে পড়ে যেতে পারে এই আশঙ্কা তো ওনার ছিলই। সেখান থেকে কিন্তু পুরো আন্দোলনটা ঘটছে, উনি ডেকে নিয়ে আসছেন আন্দোলন। তারপরে যখন আন্দোলন তারপরেও থামানো যায় না, উনি ভাবছেন যে এটা ব্যাপকভাবে মারি, একটা মার দিই, নির্বিচারে গুলি করি, তাহলে এবার ঘরে ঢুকে যাবে, তাহলে আর আমার কোনো অসুবিধা হবে না। উল্টো হয়েছে, উল্টা। ওই যে 7.62 বোরের গুলি, হেলিকপ্টার থেকে গুলি, বাসার ছাদ থেকে গুলি, এগুলো যত বেশি করতে গেছে তত উনি ক্ষমতা পতনের দিকে ত্বরান্বিত হয়েছে। তাহলে অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করা যাচ্ছে না। যারা অর্থনীতি শুনলে এখান থেকে পালায় যেতে চায়, এটা আপনার সাবজেক্ট না, এটা বুঝাবুঝির কিছু নাই, এটা বোঝা যায় না, এটা কঠিন। ওকে, এখন আসেন আমাদের খসরু। আচ্ছা, তারেক সাহেব কি খসরু ছাড়া আর একটা অর্থনীতি বুঝার লোক খুঁজে পায়নি তার মানে? তা নাহলে খসরুকে দিবেন কেন? গতকালকেও দেখেন খসরু চিটাং এর সম্ভবত বক্তৃতা মারছে, চারিদিক ডুবে গেছে, চিটাং শহর ডুবে যাচ্ছে, বক্তৃতা মারছে। চিন্তা করেন না, আমরা এই যে দান দিতেছি, দান করাত আশেপাশে খাবার পৌঁছে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, এটা শেষ হলে আমরা পুনর্বাসনের টাকাও দিব। উনি কি জানেন ওনার ভাড়ার টাকা আছে কিনা? ওনার তো বাজেটই বাঁ দিক খালি রেখে, জমার টাকা কোথায় আছে, কোত্থেকে পাবেন কোনো খবর নাই। বাজেট ঘোষণা করে দিচ্ছেন 9.5 কোটি টাকার বাজেট। বাকি টাকা কোত্থেকে আসবে? বড় জোর বোধ 6 লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় হ্যান দিয়ে হতে পারে। বাকি টাকা কোত্থেকে আসবে জানেন না, এই অবস্থায় বাজেট করে দিচ্ছে। তাহলে এইবার যদি গভর্নমেন্ট টাকা খরচ করা শুরু করে তখন বাকিটা কি হবে? শুধু বন্যা ত্রাণ না, পুনর্বাসনের টাকাও দিবেন বলতেছেন, কমিটমেন্ট করে বলাইতেছেন। এখন বলেন এই ধরনের লোক যে অর্থনীতিকে এটাই সে বুঝে না ঠিক মতন, যার লক্ষ্য অর্থনীতির চেয়ে বেশি হলো অমিত শাহের সাথে দেখা হয়েছে কিনা এটাকে যে গুরুত্বপূর্ণ মনে করে, ক্ষমতায় যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করে, অর্থনীতি চালাতে পারাটা না। একটা গভর্নর বানাইছে বাংলাদেশ ব্যাংকে যে নাকি খেলাপি। আচ্ছা, তারা আবার সব দেখেন বিদেশি ঋণের সুদের হার কত, এই সম্পর্কে আমাদেরও খুব কম ধারণা আছে। এই যে আবার অর্থনীতির বিষয় হলে আমরা শুনতে চাই না এটা। আমরা যদি আন্তর্জাতিক মার্কেট থেকে টাকা ডলার ধার করতে চাই তাহলে আমাদের কত সুদ চার্জ করতে পারে? আমাদের বাংলাদেশের ব্যাংকের বা বাংলাদেশের ব্যাংকগুলোর কাছ থেকে সুদ নিতে গেলে এটা এখন 14%। তো হিসেব করে আমরা বলবো হতে পারে এখন 14% আশেপাশে হবে না। আন্তর্জাতিক বাজারের ধরেন যে ওয়াল স্ট্রিটের কোনো একটা কোম্পানির কাছ থেকে আপনি লোন নেবেন, কোন লোনই 8%-এর বেশি সুদ নাই। না, আর একটা কথা আছে এখানে, কে লোন নিচ্ছে তার উপর নির্ভর করে সুদের হার কত। আমেরিকার ধার নিলে সুদের হার কম হবে, পশ্চিমের দেশ হলে সুদের হার কম হবে, বাংলাদেশ নিতে গেলে সুদের হার বেশি হবে। ওকে, বাংলাদেশ কত হতে পারে তার একটা ধারণা আমরা পাইছিলাম হাসিনা যখন পদ্মা সেতু নিজে বাজার থেকে টাকা নিয়ে মালয়েশিয়া দিয়ে করাবে বলে ওটাকে আড়া হচ্ছিল।
মালয়েশিয়া তখন একটা বাজার যাচাই করছিল, তারা বলেছিল তারা আমাদের কাছ থেকে 6% সুদ দিবে। এটা একটা স্ট্যান্ডার্ড। তাও ওখানে পরিষ্কার করে মালয়েশিয়া বলেছিল যে আমরা 5% সুদ পাবো, সুদে আন্তর্জাতিক বাজার থেকে ক্যাশ ডলার পাবো। ওই টাকা নিয়ে এসে আমরা 1% নিয়ে $6 করে 6% করে সুদ দেব। এই গভর্নর বলতেছে, হঠাৎ করে সে আবিষ্কার করতেছে যে বিদেশি লোনের তো সুদের হার কম, তো সেটা নেওয়া তো ভালো। এই যে কথাটা বলা, এটা দিয়ে বোঝা গেছে যে উনি সুদের হার সম্পর্কে কোনো ধারণা রাখেন না, গ্লোবাল মার্কেট অর্থনীতি সম্পর্কে কোনো ধারণা রাখেন না। IMF এর লোন কত, ওয়ার্ল্ড ব্যাংকের লোন কত? আগে বলেছি বিনা পয়সায় দেয়। এরপরে আছে 1%-এর নিচে 0.75% আইডিয়াল লোন যেটাকে বলে। এটা থেকে উড়িয়ে গেলে যে যদি বলেন যে আমার মাথা পিছু আয় $1,000 বেশি হয়ে গেছে, মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, তাহলে আপনাকে এবার বলবে 2% সুদ দেবেন। 2%-এর পরে না, আর কোনো ক্রাইটেরিয়াই নেই, আর কোনো এই ধরনের কম সুদের লোন আর আপনার জন্য নাই ওয়ার্ল্ড ব্যাংকের দিক থেকে। তাইলে হ্যাঁ, একটা আছে 4%। তারা শর্ত হলো যে ওইটাতে আপনি সরকারকে লোন দিবে না ওয়ার্ল্ড ব্যাংক, ওই লোনটা দিবে প্রাইভেট কোম্পানিকে, যে হয়তো সরকারের জন্য কাজ করতেছে। আমাদের মেঘনা ঘাটের যে মেঘনা গ্রুপ অফ কোম্পানি, তাদের একটা বিদ্যুৎ প্ল্যান্ট আছে 700 মেগাওয়াটের। এইটা ওই 4% সুদে, যেটাকে বলে IFC লোন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন নামে ওয়ার্ল্ড ব্যাংকেরই আরেকটা লোন আছে। কিন্তু ওইটার শর্ত হলো ওইটার গ্যারান্টার কিন্তু বাংলাদেশ সরকার। ও যদি টাকা না দেয় বাংলাদেশ সরকারকে দিতে, বাংলাদেশের মানুষকে দিতে হবে, কিন্তু লোনটাকে পরিশোধ করতে হবে। এই ধরনের লোন আছে, এটি শেষ। এর উপরে কোনো লোন নেই IMF বা ওয়ার্ল্ড ব্যাংক। এই বামপন্থীরা আমাদেরকে এ সম্পর্কে কোনো ধারণা করতে, বুঝতে, শুনতে কিচ্ছু করতে দেয় নাই। তারা তো প্রথম ধারণা করছে IMF ওয়ার্ল্ড ব্যাংক দুইটাই সুদখোর প্রতিষ্ঠান। এটা কম করে বললে এটা গাধাদের বক্তব্য। এটা এই দুটো প্রতিষ্ঠান সম্পর্কে যাদের কোনোই ধারণা নেই। এরা সুদ খেতে আসে নাই, সুদ খাওয়ার জন্য এগুলো বানানো হয়নি। এর চেয়ে বেশি এখনো আর বলতে চাচ্ছি না। ওকে, তাহলে সার কথা দাঁড়ালো উনি এখন এটা করতে হবে। ফলাফল কি হয়েছে? এটা কিন্তু প্রথম উনি আবিষ্কার করছেন। উনি এখন আমাদের গার্মেন্টস মালিক গুলাকে বিদেশি লোন নিয়ে এসে দিবেন। ফলাফল কি হবে? ফলাফল কি প্রথম উনি করতে চাচ্ছেন? এটা হাসিনাও করেছিল। ফলাফল কি ছিল? ফলাফল হয়েছিল আমাদের রিজার্ভ, যেটা বলছেন অনেক ইউনুস ভক্ত, ইউনুসের দালাল তো লোকে ভরা আছে, তারা বলে ইউনুসের আমলে এই যে আমাদের 3440 বিলিয়ন ডলার, 40 না 35-এর আশেপাশে বিলিয়ন ডলার রিজার্ভ ইউনুস সাহেব খুব সাকসেসফুল। ইউনুস সাহেব যে এইটা ওই যে হুন্ডির টাকাটা, হুন্ডিওয়ালাদের যেই কমিশনটা দেয় আপনাকে, ওই টাকাটা সরকার থেকে দেওয়া হচ্ছে 2.5%, এইটা দিয়ে সে এই ব্যবস্থাটা করছে। কেন? বিকজ উনি খেলাপি তুলবেন না, ওনার পক্ষে সরকার চালানো মুশকিল ছিল, সেই জন্য উনি করছেন এটা। আচ্ছা, এরপরে এই যে আপনি 44 বিলিয়ন যে রাখছেন, 34 বিলিয়ন, এই 34 বিলিয়ন ডলার আপনার ক্ষয় হয়ে যাবে। হাসিনার আমলে এইটাই হয়েছিল, 9-6 করতো। উনি প্রাইভেট কোম্পানিকে সরকারের রিজার্ভ থেকে লোন দিচ্ছেন। লোন দেওয়ার পরে এখন তো এটা দেখাইতে হবে IMF কে তোমার কত রিজার্ভ আছে। ওইটা দেখানোর বেলা আপনি বলতেছেন যেটা পাও না, আপনি পান নাই, ফেরত পান নাই, কিন্তু আপনি ওটা দেখানো শুরু করছেন এটা আমার আছে। এইটা দিয়ে আপনি যখন হিসাব দেখাতে গেছেন তখন IMF ধরে বসছে যে না, এই স্টাইলে তো IMF এর রিজার্ভ দেখানোর কোনো নিয়ম আপনাদেরকে দেই নাই। কি নিয়মে আপনাদের দেখাইতে হবে তা তো পুরো একদম প্রফর্মা ছক কেটে দেওয়া আছে। যেদিন থেকে প্রথম আপনার সদস্য বদলেছিলেন সেই দিনে পরিষ্কার করে বলে দেওয়া আছে। ফলে হাসিনা এই 9-6 করে প্রায় $4 বিলিয়ন গায়েব করেছে, এবং আজও এটার কোনো সুরা হয় নাই। তাহলে এমন গভর্নর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। এবার বুঝতে পারছেন আমরা কাদের হাতে পড়ছি, যে এর আগে কখনো এগুলো তাকায়ও দেখে নাই। এগুলো তো বাংলাদেশের ঘটনা। এনিওয়ে, তাহলে এখন কি আমাদের জিডিপি কি বাড়বে? তারেক সরকার এই ম্যান্ডেট খসরু কি আমাদের অর্থনীতিকে ভালো করতে পারবে? সংস্কারের পদক্ষেপগুলো নিতে পারবে? এক কথায় উত্তর হলো আমি শঙ্কিত। আমি 2 চোখ বড় বড় করে তাকিয়ে আছি এদের দিকে, এরা কি করতে চায় সেটা দেখি। আমি এখন পর্যন্ত আস্থাবাচক কোনো পথ দেখি নাই। এই জিনিসটার সরাসরি প্রভাব আমরা দেখতে শুরু করব আগামী অক্টোবর থেকে। থ্যাংক ইউ।